নাথিং আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। নাথিং আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। নাথিং আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো। বলেন। হ্যাঁ, শুনতে আচ্ছা। পাচ্ছি তো, বলেন। হ্যাঁ ব্রাদার, আমার কোশ্চেনটা হচ্ছে যে লাইক ধরেন আমি যদি মারা যাই তাহলে ধর্মে তো আত্মার কথা বলা আছে, আচ্ছা, বাট আপনি ঐদিন সায়েন্সে। ১ সেকেন্ড, ১ সেকেন্ড। আপনি ১ সেকেন্ড, নাথিং ভাই ১ সেকেন্ড। হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ ঐদিন তো সূরা নিসার ১১ নম্বর এবং ১২ নম্বর আয়াতের যে ক্যালকুলেশনটা তো করে আনছিলেন, তাই না? হ্যাঁ করছিলাম। তারপর করার পরে আমরা যখন আপনাকে জিজ্ঞেস করলাম তখন আপনি কি করছিলেন যেন? তারপরে আপনি জিজ্ঞেস গালি দিয়ে করছিলেন। চলে গালি দিয়ে চলে না গেছিলেন, না তাই না? ভাই, আমি আচ্ছা, আপনাকে গালি দিইনি। ওই ক্যালকুলেশনটা থেকে আমরা একটু ফেরত যাবো? ওই ক্যালকুলেশনটা থেকে আমরা একটু ফেরত যাবো? যেই ক্যালকুলেশনটা আপনি করেছিলেন সূরা নিসার ১১ এবং ১২ নম্বর আয়াত নিয়ে আপনি যেই ক্যালকুলেশনটা করেছিলেন এবং বলেছিলেন যে কোরআনে তো কোনো ভুল থাকতেই পারে না। আপনি তো হিসাবটা করলেন, হিসাবটা করে আমাদেরকে আ আজকে কি ওই যে হিসাবটা দেখাতে পারবেন আমাদেরকে? আচ্ছা ব্রাদার, ওই হিসাবটা আমি আপনাকে দেখাচ্ছি। আপনাকে আমার এই কোশ্চেনটার আনসার দেন। আপনার কোয়েশ্চেন এর আনসার পরে যাবো। আগে যেটা নিয়ে আলোচনা হয়েছে সেই আলোচনাটা আগে শেষ হবে। এরপরে হচ্ছে যদি এক্সট্রা কিছু, আমাদের লাইভ সবসময় খোলা থাকে। হাজার মানুষ মানে মাসের পর মাস একবারের পর একবার, একবারের পর একবার শত বার যুক্ত হয়। আমাদের এই লাইভে যুক্ত হইতে কোনো আচ্ছা, তাহলে সমস্যা আপনি নাই। একটা কাজ করেন। তাহলে আপনি একটা কাজ করেন। আপনি হচ্ছে আবার কথা কন্টিনিউ করেন। আমি আপনাকে আমি চ্যাটই আছে, আমি আপনাকে মেসেজ দিচ্ছি। হ্যাঁ, ওই ইয়াগুলো আমি আবার কালেক্ট করে ওগুলো এখন ইনস্ট্যান্ট রেডি নাই তো আপনার টাইম আমার কাছে লাগবে। রেডি আছে। আপনি যেতে হবে না। আমার কাছে রেডি আছে ভাই। আমি সব রেডি করে রাখি। সমস্যাটা হচ্ছে যে আপনার রেডি থাকলে ভাই। আমি সব প্রস্তুতি নিয়ে সব এক্কারে বইসা থাকি ভাই। আপনি আপনার যাওয়ার দরকার নাই ভাই। আপনার এক্সাক্টলি ভাই, রেডি সেটা তো করারও আমি। দরকার নাই। সেটা তো আমি আমি সমস্ত এক কিছু সপ্তাহ পরে যা আমাকে আপনি সেম রেডি কোশ্চেনটা করবেন, করছেন। শুনেন, যা শুনেন, রেডি আপনি এক করবেন সপ্তাহ পরে আপনি আমাকে শোনেন সেম কথা কোশ্চেন করছেন। কথার হ্যাঁ, বলেন। কথার মাঝখানে কথা বলেন না। আপনি আগামী ১ সপ্তাহে যা রেডি করবেন সেগুলো অলরেডি আমার কাছে রেডি করা আছে এবং আপনি কি ভাববেন, কি চিন্তা করবেন, কি ভাবে তেনা পেঁচাবেন। মানে মনে করেন মুমিনরা এসে বা হিন্দু মুমিনরাও একই কাজ করে। এরা এসে কি তেনা পেঁচায় সেগুলো পর্যন্ত আমার রেডি করা আছে। বুঝছেন? সেগুলো আচ্ছা, পর্যন্ত তাহলে আমার বলেন বইও তো বের আমি কি করা কি আছে। জানা পেঁচাইতে পারি? তেনা পেঁচাবেন, ১ নাম্বার তেনা পেঁচাবেন হবে সেটা হচ্ছে আপনি যেটা করবেন, কিন্তু সেই ট্রিক্সটা বলে দিলে তো সেই তেনাটা আপনি আসলেই পেঁচাবেন। আ আ আমি যদি ট্রিক্সটা বলে দিই তাহলে আর আপনি তেনাটা পেঁচাতে পারবেন না। ঠিক আছে? এই হ্যাঁ, তেনাটা তাহলে পেঁচাতে আমি পারবেন না। তেনাটা পেঁচাবো না, জান। তো আপনি যেটা করবেন যে শেষের হিসাবটা আগে করবেন। শেষের হিসাবটা আগে কইরা না, আমি এটা আগের করব না। পরে হিসাবগুলো পরে বলেন। করবেন। হ্যাঁ? হুম। এবং এটা ফার্স্ট এ এইভাবে ট্রাই করবেন। শেষের হিসাবটা আগে কইরা ফার্স্ট ভাই, এর এভাবে হিসাবটা তো পরে মিলে না, করবেন। এটা আপনিও জানেন, আমিও জানি। আচ্ছা, আমি আপনাকে এভাবেও আপনি মাঝখানে একটা মিলাতে ছোট পারবেন না। কোয়েশ্চেন করব। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি তো এভাবেও আপনি মিলাতে পারবেন না। হ্যাঁ, আমি এরপরে জানি তো আপনি যে মিলবে কাজটা না। করবেন, এটা যখন হবে না তখন আপনি করবেন কি? ওইখানে বলবেন এরপরে এটা আপনি এড করবেন। ওই আয়াতের ভেতরে আপনি এরপরে এই জিনিসটা এড করবেন। এই জিনিসটা ঢুকাবার চেষ্টা করবেন। কিন্তু সেটাও না, আপনি এটাও করব ফলপ্রসূ না। হবেন না। পরে বলেন। সেখানেও লাভ হবে না। এই যে যেই দানাগুলা পেঁচাবেন ভাই, সেগুলো আমার কাছে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ প্রত্যেকটা ভাই, এই পয়েন্ট ২ টার আকারে একটাতে নাও তো আমি ভাই পেঁচাবো না। এই আমি আপনাকে বলেছি যে মুমিনরা আইসা সাধারণত এই তেনাগুলা যা পেঁচায়, সেই তেনাগুলাও আমার কাছে রেডি করা আছে। সেই তেনা পেঁচায় সেখান থেকে কোথাও থেকে বাইর হওয়ার কোনো সুযোগ কেউ এখন পর্যন্ত পায় নাই ভাই। আমি এত বছর ধরে লাইভ করি। আমার হাত থেকে মানে পিছলায় যাওয়া কোন মুমিনের পক্ষে সম্ভব আচ্ছা হয় নাই ভাই, ভাই। আমি বরং রেকর্ড নেই। এর চেয়েও বেটার তেনা পেঁচাইছি। বাট ওই তেনাগুলো আমার একটু এখন কালেক্ট করা লাগবে। রাইট নাও আমার পিসিতে কোন ফাইলে রাখছি এইজন্যই তো খেয়াল নাই। বলছি ভাই বুঝতে কালেক্ট পারেন। করা লাগবে না। আমি আপনাকে সেই তেনাগুলা দিয়ে দিব না। অসুবিধা নাই। আমার এই কাছে ২ সেই টা তেনা তো তেনাগুলো আমি আছে। পেঁচাবো না। আচ্ছা, আমি আপনাকে ১ম এ একটু দেখি। ঠিক আছে? ১ম এ একটু আমরা আয়াতগুলা দেখি। আ এই যে দেখেন, এই যে সূরা নিসার ১১ নম্বর আয়াত এবং এটা হচ্ছে ১২ নম্বর আয়াত। দেখা যাচ্ছে তো ভাই নাকি? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। এবার আমরা একটা পিজ্জার অঙ্ক করি। দেখেন তো এই পিজ্জাটা তো যদি আমরা মনে করেন আমরা সবাই মিলে খাই, ৮ জন মিলে খাই, তাহলে তো ৮ টা ভাগ দিয়ে তো ৮ জনকে দেয়া যাবে সুন্দরভাবে নাকি? হ্যাঁ ভাই? ভাই, আপনার ৮ টা পিজ্জা ৮ জনকে দেওয়া যাবে। ৮ টা পিজ্জা ৮ ৯ টা জনকে পিজ্জা দেওয়া না। যাবে না। ৮ টা পিজ্জা না, ৮ টা হ্যাঁ, ৮ পিজ্জা পিস, না। ৮ পিস। ৮ টা পিজ্জা আমরা ৮ জন, যদি বন্ধু-বান্ধব আমরা ৮ জন থাকি বা ৪ জন থাকি, ৪ জন থাকলে ভাই কয়জন, একেকজন কয়টা পিস করে পাবে? ২ পিস করে। ২ পিস। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা যদি ২ জন বন্ধু থাকি তাহলে আমরা একেকজন ৪ পিস করে খেতে পারব। তাই না? ভাই, আপনি মনে হয় এগুলো আরো আগেও অনেকজনকে এক্সপ্লেইন দিছেন। এগুলো আপনার ভিউয়ার্সরা শুনতে চাইলে সে নেট থেকেই আপনার পুরান ভিডিও দেখতে পারে। এগুলো নিয়ে কিন্তু তো কন্টিনিউ করার মানে নাই। কিন্তু এই যে কোরআনের যে এই আয়াতটাতে যে ভুল আছে, আল্লাহ পাক যে ভুল করছে হ্যাঁ, সেটা এই প্রমাণ একটা যে করার ভুল জন্য তো সেটা যদি আমি প্রুভ করে দিতে পারি, সেই আয়াতে কি হবে? সেটাই তো বললাম। আমার তো আগে এই যে আপনি যেরকম
কি বলে যে আয়াত ছাড়া কথা বলেন না। আমি এর চেয়ে বেটার তেনা পেঁচাবো যেটা আপনি খন্ডাইতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, এই যেইটা মানে হযরত ওমর পর্যন্ত সলভ করতে পারে নাই, সেটা আপনি হ্যাঁ, সেটাই ১৪৫০ আমি বছর সলভ পরে করে এসে দিব। যদি হ্যাঁ, আপনি সেটা সলভ করতে পারেন, হ্যাঁ, এটা তো একটা বিরল ঘটনা হবে, তাই না? হ্যাঁ, তাইলে তো বিরল আমরা ঘটনা আরো না খুশি। ঘটনা হবে। এটা তো আমরা খুশি। এটা আপনাকে মনে করেন ইসলামের দুনিয়ায় আপনাকে সর্বশ্রেষ্ঠ আলেম হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। আপনি মনে করেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতিও হয়ে যেতে পারেন যদি এই সমস্যার সমাধান আপনি করতে পারেন। যেটা হযরত ওমর পর্যন্ত যেই সমস্যার সমাধান করতে পারেনি। তাইলে তো ভাই আজকে আপনি বিরাট একটা কাজ করবেন। আমরা সেটা আপনার কাছ থেকে জানতে চাইব তো। এইজন্যই তো আমি আপনাকে এই সমস্যাটার কনটেক্সটটা আপনাকে এবং জনগণকে একটু ভালো করে বোঝাচ্ছি। এরপরে যখন আপনি সলিউশনটা দিবেন তখন দেখেন আপনি কিন্তু আজকে বিরাট বিখ্যাত হয়ে যাবেন। নাথিং ভাই, তাহলে আপনি তো আজকে একটু ক্যামেরাটা অন করে কথা বলেন। কি বলেন? তাহলে তো সবাই আপনাকে চিনলো যে আপনি একটা সলিউশন দিলেন। হ্যাঁ? সেটাই তো ভাই আমি বললাম যে আপনি কন্টিনিউ করেন। আমি আমার ইয়াগুলা কালেক্ট করি। কালেক্ট করে আপনাকে আমি প্রাইভেটে মেসেজ দেই। না, কালেক্ট আপনি তো এই হিসাবটা আর জানেন। এই আরেকটা হিসাবটা আরেকটা কথা জানলে তো ভাই, এই ভাই যে আপনি আর কিছু যেটা কালেক্ট বললেন, করার দরকার শুনুন, পড়ে শুনুন। না। আপনি যেটা নাথিং বললেন ভাই, নাথিং ভাই, হ্যাঁ, যদি হ্যাঁ, আপনার হ্যাঁ। যদি সলিউশনটা জানা থাকে তাহলে কিন্তু আর আপনার কোনো কিছু কালেকশন এর দরকার পড়বে না। জাস্ট এক কথাতে আপনি বলে দিলেই সেটা সলিউশন হয়ে যাবে। কিন্তু যারা সলিউশনটা জানে না, যাদের অঙ্কটা করতে হবে, তাদের ওই মানে মানে কোথায় কি রাখা আছে, কোন কাগজে কি লেখা আছে সেগুলো দেখতে হবে। আর আপনার কাছে এখানে ভাই সলিউশন আমি থাকলে আরেকটা জিনিস সেটা যুক্ত করি, ১ হ্যাঁ? সেকেন্ডের ব্যাপার বলা। আপনি ওই যে আপনার আমারে কাছে বললেন সলিউশন যে থাকলে ওইদিন আমি আপনারে গালি দিয়ে বের হয়ে গেছি। আমি কিন্তু ভাই আপনারে গালি দিয়ে বের হই নাই। গালি দিছিলেন বলে আমার যতদূর মনে পড়ে আপনি আমাকে ভাই একটা গালি আমি দিছিলেন বলে আপনারে আমার গালি মনে দেই নাই। পড়ে। আপনি আমারে আচ্ছা, বলছেন যে আপনি আমারে বলছেন যে আপনি তো ভাই গাঁজাখোরের মতো কথা বলতেছেন। তখন আমি বলছিলাম যে ভাই তোর ব্যবহার এরকম কেন? হ্যাঁ, আপনাকে তুই করে বলা ঠিক। আমি এতটুকুই বলছি। এর বেশি আমি আপনাকে কিছুই বলিনি। আপনি আচ্ছা, আপনার ঠিক আছে। স্মৃতিশক্তি ওগুলা ভালো হয়? ওগুলা 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 আমার ওগুলা করতে আমরা পারেন। বাদ দেই। ওগুলা আমরা বাদ দেই। আপনার কণ্ঠস্বর শুনে যে আমি আপনাকে চিনতে পারছি সেটা তো আপনি নিশ্চিত নাকি? আমার যে মেমোরি ভালো এটা এই এটা তো বিষয়ে ভাই তো আমি কোনো সন্দেহ নেই নাকি? এটা তো আমি একটু আগে আপনারে বলছি যে আপনার মেমোরি ভালো যে ১ সপ্তাহ পরে আপনি আমাকে চিনতে পারছেন। হ্যাঁ, এইজন্যই আপনাকে আমি বলছি যে এই যে তাহলে আমরা সেই জিনিসটা একটু আলোচনা করি যে এই পিজ্জাটাকে যদি আমি ভাগ করে দেই, ৫ জনের ভিতরে যদি আমি এই পিজ্জাটা ভাগ করে দেই তাহলে একটা ভাগে টান পড়বে। আমি এই পিজ্জাটা বা ধরেন আমি ৯ জনকে যদি এই পিজ্জাটা ভাগ করে দেই তাহলে সবগুলা ভাগে কম করে দিতে হবে। যদি আমার এই পিজ্জাটা ৯ জন মানুষকে দিতে হয় তাহলে ১/৮ করে আমি ভাগ করতে পারব না। ১/৮ করে ভাগ এই যে এখন যেটা আছে সেটা ১/৮ করে ভাগ করা আছে। এইটা আমি সর্বোচ্চ ৮ জনকে দিতে পারবো। ৮ জনের বেশি হইলে আমার পিজ্জা আবার কাটতে হবে। ওই ১/৮ কে আবার কাটতে হবে। এই কারণে কোরআনের যে এই আয়াতটা আছে এই আয়াতে এই সমস্যাটা দেখা দিচ্ছে। যে এই সমস্যাটা হচ্ছে এই যে ক্যালকুলেশনটা হবে বড় এরকম। ভাই, ওইখানে এবং ব্যাপারটা হচ্ছে যেটা, এবং আমি তো আপনার কথা ভগ্নাংশের বুঝতে পারছেন। এবং আচ্ছা বলেন। ভগ্নাংশের যোগফল সবসময় এক হইতে হয়। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা একদম ফাউন্ডেশনাল রুল যে ভগ্নাংশগুলার যোগফল সবসময় এক না হইলে এইটা গাণিতিকভাবে মিলবে না। একটা সম্পত্তি যখন আমরা হিসাব করি, অনেক সময় আমরা ১ দিয়ে হিসাব করি, অনেক সময় আমরা ১৬ দিয়ে হিসাব করি, অনেক সময় আমরা ১০০ দিয়ে হিসাব করি। ১০০ দিয়ে যে হিসাবটা সেটাকে বলা হয় শতকরা, আর ১৬ দিয়ে যদি হিসাব করে সেটাকে বলা হয় আনা, আর ১ দিয়ে হিসাব করলে হয় ভগ্নাংশ। এই টোটালটা সবসময় ১ হইতে হবে বা ১৬ হইতে হবে বা ১০০ হইতে হবে। টোটালটা এর থেকে কম বেশি হইলেই প্রবলেম হয়। বেশি হইলে তো বিরাট প্রবলেম হয়, কম হইলে তাও আমরা কোন না কোনভাবে এদিক সেদিক চালায় দিতে পারি। কিন্তু বেশি হইলে বিরাট প্রবলেম হয়। না ভাই, এই যে এদিক সেদিক কোরআনে চালাইলেও তো হচ্ছে না। চালাইলেও তো যার যত ভাগ পাওয়ার কথা পাচ্ছে না। কম হইলেও হচ্ছে না, বেশি হইলেও হচ্ছে না। অ্যাকুরেট হইতে হবে, তাই তো? অ্যাকুরেট হইতে হবে। অ্যাকুরেট হইলেই সেটা সবচাইতে ভালো, সবচাইতে বেস্ট। এখন আমি যদি আবুল মিয়ার বেস্ট সম্পত্তি না, ভাগ অ্যাকুরেটই করার হওয়া লাগে। হ্যাঁ, আবুল মিয়ার সম্পত্তি যদি আমরা ভাগ করার চেষ্টা করি, আচ্ছা আরেকটা উদাহরণ আছে। আ যদি আমরা আ আবুল মিয়ার সম্পত্তি ভাগ করি। আবুল মিয়ার বৃদ্ধ পিতামাতা, তার স্ত্রী এবং ৩ কন্যা আছে। এখন মৃতের পিতামাতার থেকে প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির ৬ ভাগের ১ ভাগ কোরআনের আয়াত অনুসারে যদি মৃতের সন্তান থাকে, এই আয়াত অনুসারে মৃতের সন্তান আছে তার বৃদ্ধ পিতামাতা প্রত্যেকে পাবেন ৬ ভাগের ১ ভাগ করে, অর্থাৎ একেকজন পাবেন ৳১৬.৬৬। মানে ২ জন পাবেন ৳৩৩.৩৩। ২ নম্বর হচ্ছে আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ ২ জন নারীর সমান। অতঃপর যদি ২ জন নারী হয় ২ এর অধিক, তবে তাদের জন্য ওই মালের ৩ ভাগের ২ ভাগ যা ত্যাগ করে মরে। যদি একজন হয় তবে তার জন্য অর্ধেক। এইবার এই তেলে তার যে ৩ কন্যা আছে, ৩ কন্যা পাবে তাইলে ২ 2/৩ মানে ৳৬৬.৬৭। এইবার আছে স্ত্রী। স্ত্রীর জন্য ১/৪ হবে ওই সম্পত্তি যা তোমরা ছেড়ে যাও। এখন স্ত্রীকে যদি ১/৪ থাকে, আ আবুল আবুল মিয়ার স্ত্রী ৮ ভাগের ১ ভাগ সে পাবে। এখানে দেখেন যে জিনিসটা বলা আছে, যদি সন্তান না থাকে আর যদি তোমাদের সন্তান থাকে তবে সে পাবে ৮ ভাগের ১ ভাগ। যা তোমরা ছেড়ে যাও ওসিয়তের পরে। যা তোমরা করো এবং ঋণ পরিশোধের পরে। তাহলে ৮ ভাগের ১ ভাগ যদি হয় ৳১২.৫। যদি এখন এই ৩ টায় আমরা যোগ করি, এই পুরা জিনিসটাকে যদি আমরা যোগ করি তাহলে সেটা পিতামাতা পাবে ৳৩৩.৩৩,
৩ কন্যা পাবে ৬৬ টাকা ৬৭ পয়সা, স্ত্রী পাবে ১২ টাকা ৫০ পয়সা। মোট হয় ১১২ টাকা ৫০ পয়সা। তাইলে ১১২ টাকা ৫০ পয়সা হইল কেমনে? হইতে হবে তো ১০০ টাকা। ১০০ টাকার মানে জিনিস ১১২ টাকা ৫০ পয়সা, এখন ১১২ টাকা ৫০ পয়সা বেশি হয়ে যাচ্ছে ভাগের সময়। এইটা কোথা থেকে দিবে? তার মানে স্ত্রী আসলে কোন টাকাই পাবে না। এই স্ত্রীর যে কোরআনের যে আয়াতে যে বলা আছে স্ত্রীর যে টাকাটা, সে টাকাটাই তো মানে মহিলা পাবে না। স্ত্রী তো কোন আসলে টাকাই পাইল না। তাহলে আল্লাহ এটা কি হিসাব করলো? কিভাবে সে সম্পত্তির ভাগ করলো? এই সম্পত্তির ভাগে তো প্রবলেম আছে। আল্লাহ কি ভাই পাটিগণিত পড়ে নাই নাকি কি পড়ে নাই? হ্যাঁ, আমি এই সমস্যাটা দেখাইলাম। এবার নাথিং ভাই আপনি আমাদেরকে এই সমস্যাটার সমাধান করে দেন। হ্যাঁ, হ্যাঁ ভাই সমাধান করে দিব। একটু জোরে বলেন, তাহলে আমরা একটু শুনতে হ্যাঁ পাই ভাই যেন ভালো সমাধান করে করে শুনতে দিব। পাই। আজকে আপনার আমি এটা সমাধান করে দিব। আর যদি হ্যাঁ, এখনই সমাধান দেন। করে দিতে আজকে পারি করে তাইলে দিব না, এখনই দেন। এখনই দেন, এখনই দেন। হ্যাঁ, হ্যাঁ ভাই আমারও তো ওই যে আপনি যেরকম প্রুফ দেখাইলেন আপনি তো আগে থেকে রেডি করে রাখছেন। আমি তো আপনার সাথে ভাই সংঘর্ষ করার মেন্টালিটি নিয়ে আসি নাই। সো আমি রেডি করে রাখি না। আমার তো রেডি করতে মা টাইম লাগতেছে। এটা সেজন্যই তো তো আমি বললাম এ না, আপ না আপনার যদি সলিউশনটা থাকে তাহলে তো আপনার আর কিছু রেডি করার দরকার পড়ে না। আপনার চোখের সামনে মানে এক্সাম্পল আছে, আপনার চোখের সামনে আয়াত আছে। আপনার তো জাস্ট সলিউশনটা বলে দিতে হবে যে এইভাবে হবে। ভাই এই যে এইখানে এই ৳১২.৫০ এই জায়গা থেকে আসবে। এটা জাস্ট বলে দিতে হবে। এটা তো মুখে বলতে হবে। ভাই আর তো কিছু একটা রেডি আয়াত করার দিয়ে তো নাই। হবে না। আমি তো ১ম এই আপনারে বললাম যে অন্য মুমিনরে যেই তেনা পেঁচায় এর চেয়ে বেটার তেনা আমি পেঁচাবো যেটা আপনি খন্ডাইতে পারবেন না। কিন্তু এছাড়া তো কোরআনের আরেকটা মাত্র আয়াত আছে যেখানে সম্পত্তি ভাগের আয়াত আছে। আরেকটা আয়াত। কিন্তু আপনি এর থেকে আয়াত কি ভাই নিজে আপনি আমার বানাইবেন? কথা বুঝতে পারতেছেন না। আমি তো বললাম এর চেয়েও বেটার তেনা পেঁচাবো যেটা আপনি না, ভাবতেও না পারেন ওই নাই। আয়াতটা তাহলে ওই আয়াতের নাম্বারটা বলেন আমরা সেই আয়াতটা বের করি। যে আয়াত হ্যাঁ, দিয়ে ওইটাই আপনি এটা বলতেছি ভাই। সলিউশন সবগুলো করবেন। আমি রেফারেন্স রেডি করে রাখছিলাম। আমি খুঁজতেছি। ওয়েট। ওই আয়াতটা মনে নাই? সূরা নিসার ১১ নম্বর। আচ্ছা আমি আপনাকে হেল্প করব, অসুবিধা নাই। আরেকটা আয়াত আছে। আমি আপনাকে বলে দিব। অসুবিধা নাই ভাই। আমি আপনাকে সাহায্য করার জন্য বইসা আছি তো ভাই। আপনি এত হইতেছেন কেন? আরে ভাই আপনি আমার শত্রুপক্ষ না। আপনি সাহায্য করলে হবে। শত্রুপক্ষের সাহায্য নিয়ে যুদ্ধে জিতা যাবে না। যদিও আমি তো আপনাকে সেটা আমি না। তো আপনাকে হেল্প করে দিব। আমি তো আপনাকে হেল্প করে দিব। এই যে দেখেন আমি কোরআনের ওই আয়াতটাকে সংশোধন করে লিখছি ভাই। যদি আপনি এই সংশোধিত আয়াতটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে কোরআনের এই সমস্যাটার সমাধান হয়। ভাই আমরা ওইখানে সংশোধিত পদ্ধতিও লাগবে না। কোন কিছুই লাগবে না। ওইটা আমি মিলাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে তো দেন। অসুবিধা কি দেন। দেন ভাই। নাথিং ভাই। ওয়েট করছি আমরা দেন। সেটাই তো ভাই আমি বললাম যে আপনি কন্টিনিউ করতে থাকেন। আমি আপনাকে প্রাইভেটে মেসেজ দিচ্ছি। আপনি কন্টিনিউ করতে থাকেন লাইভটা। ওইটা কাগজগুলো কোথায় রাখছেন? তাহলে আচ্ছা ঠিক আছে বলেন কাগজগুলো কতদূর রাখছেন? ওইটা আনতে কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ ১০ মিনিট। ১০ মিনিট এতদূর কোথায় রাখছেন তাহলে এটা মানে আপনার টেবিলের উপরে নাই? ভাই আমার টেবিলে নাই। আমার পিসিতে ভাই হাজার, হাজার ফাইল আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতেছি। ও ঠিক আছে তাহলে আপনি এক কাজ করেন। আপনার এই যে মানে ডেস্কটপটা একটু শেয়ার করেন। আমরা একটু ডেস্কটপটা দেখি যে আপনি যে খুঁজতেছেন আসলেই ভাই সেটা আমার আমরা একটু ডেস্কটপে প্রাইভেট অনেক ফাইল আছে। আপনি এত জ্ঞানী মানুষ এরকম কথা যদি বলেন, আচ্ছা প্রাইভেট ফাইল আছে না? মানে ডেস্কটপটা আপনি দেখাতে পারবেন। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আপনার কোনো ফাইলই নাই। হুদাহুদি আপনি মানে চাপাবাজি করতেছেন। আ এবং এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছেন। এটা মনে হইতেছে। কারণ আমার তো অভিজ্ঞতা আছে মুমিনরা এই কাজগুলা করে। আচ্ছা যদি আপনার এরকম মনে হয় তাহলে আমি যদি আচ্ছা যাই হোক বাদ দিন। তো পেঁচায় লাভ নাই। আমি বের হব না এখান থেকে। আপনি হচ্ছে কি আমাকে এইভাবে আমি মিউট করে রাখতেছি। আপনি আমাকে রাইখে আরেকজনকে যুক্ত করে কন্টিনিউ করেন। আমি বের হব না। হ্যাঁ? বা মিউট করার দরকার নেই। আমি কথা বলব না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আপনাকে আমি ব্যাক স্টেজে রাখতেছি। আপনার যখনই সেইগুলা হাতে চলে আসবে তখন আপনি প্রাইভেট চ্যাটে একটা আপনি কমেন্ট লিখবেন যে আপনি আমি ব্যাক পেয়েছি। স্টেজে রাখতে পারেন বা অন স্টেজেও রাখতে পারেন। আমি মিউট করে রাখতেছি। যখন আমার শেষ হবে আমি মিউট আনমিউট করে আপনাকে ওকে, বলব। তারপর আপনি উনার সাথে কথা শেষ করে ওকে, ওকে। আপনি একটু এটাই তাইলে মনে ভাই হয় বেটার প্লিজ ভাই সলিউশন। আল্লাহর কসম করে বইলা যান যে আপনি আসবেন। ঠিক আছে? আল্লাহর কসম করে একটু বইলা যান ভাই। যদি ভাই কারেন্টে না চলে যায়, হ্যাঁ, আমি বলে গেলাম আমি বের হব না। আল্লাহর কসম যদি বলেন, নেট আল্লাহর কসম আমি আসবো। এটা বলেন। আপনি কসম করানোর লোক পাইলেন না ভাই। না, না, না যাই আপনি হোক আপনার আল্লাহর প্রবলেম কসম আমি সলভ বলেন না করে ভাই। দিব। বের হব না। আপনি তো একজন মুমিন ব্যক্তি। তাইলে আল্লাহর কসম বলতে সমস্যা কোথায়? আমি যে মুমিন ব্যক্তি আপনি কেমনে জানেন? আমার তো মনে হইতেছে এই যে আপনি কোরআনকে ডিফেন্ড করতেছেন। এটা তো ভাই মানে আচ্ছা ভাই খুবই আমি যদি আপনাকে একটা সাধারণ শোনেন যুক্তি। ভাই। আমি যদি হ্যাঁ, সাধারণ যুক্তি না ভাই। আপনি এত ট্যালেন্টেড যদি এরকম যুক্তি দেন আপনার আচ্ছা আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে জাকির নায়েককে আপনার কি মনে হয় আস্তিক না নাস্তিক? আপনি কি বলবেন? আসতে কি মনে হয়? আচ্ছা এখন যদি আমি সেকেন্ড কোয়েশ্চেনটা করি যে আপনি ভাই ভাই এত আর কোন কোয়েশ্চেন শোনেন ভাই, নিচ্ছি না। শোনেন আপনার আর কোন কোয়েশ্চেন ১ নিচ্ছি না মিনিট ভাই। আনসার দিতে পারবেন। যে আপনাকে ভুলগুলা বলছি যে পাইছেন, আপনি একটু যাওয়ার ওই আগে ভুলগুলা কি উনি আল্লাহর খুঁজে আর আপনি যদি আল্লাহকে না মানেন তাহলে তো কোনো সমস্যাই নেই। জাস্ট মুখে বলবেন। বলতে তো আর কোনো সমস্যাই থাকলো না। বলেন আল্লাহর কসম আমি আসবো। সলিউশন নিয়ে আসবো। আল্লাহর কসম। বলেন। আমি সলিউশন নিয়ে আসবো তো ভাই সেটা বললাম। আর আপনার এত, আল্লাহর এত কসম করে অডিয়েন্স বলেন। আছে তারা আল্লাহর শুনতেছে কসম না। করে কেন বলেন। ভাই? আপনার জন্য আমি আল্লাহর কেন কসম করে কসম বলেন। করতে যাব? আমি কসম-টসম করি না। আল্লাহর কসম করেন না নাকি? আচ্ছা তাইলে না। আপনার মায়ের কসম করেন। মায়ের কসম করে দেন। আবারও যে আমি বললাম যে আমি কসম করি না। আমি তো বলি নাই যে আমি আল্লাহর কসম করি না।
আপনাকে তো আচ্ছা, বললাম যে আপনি ঠিক ব্যাক আছে। স্টেজে রাখার দরকার নেই। আপনি এইখানেই রাখেন। আচ্ছা। ঠিক আছে আপনি আপনাকে তো ব্যাক স্টেজে কনভেন্ট রাখলাম। করতেছেন কেন? ব্যাক স্টেজে রাখলাম। আমি দেখি আমি আসেন। তো বললাম ঠিক যে আছে। আমি যখন চলে যাব সবাই যাতে দেখতে পায়। ব্যাক স্টেজে রাখার দরকার না। আপনি অন স্টেজেই রাখেন, অন্যজনকে কানেক্ট আচ্ছা, ঠিক কথা আছে বলতে আমি দেন। আপনাকে ব্যাক স্টেজে রাখলাম। আপনি কমেন্টে লিখেন। আপনাকে আপাতত ব্যাক স্টেজে রাখতেছি। ফারাজ ভাই চলে আসেন। ফারাজ ভাই কি অবস্থা? ফারাজ ভাই কি হইল? ফারাজ ভাই মনে হয় বিজি আছে। আমি তাইলে হ্যালো। হ্যাঁ, 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 আসিফ ভাই হ্যাঁ, সরি। এখন শোনা যাচ্ছে। এখন শোনা সরি যাচ্ছে। আমারটা মনে হয় মাইকটা একটু মিউট ছিল। নাথিং উনার সাথে তো মনে হয় লাস্ট টাইম কথা হয়েছিল। উনি তো আমি হ্যাঁ, জানি না হ্যাঁ। আপনার সাথে কি কথা হয়েছে উনি বাট আমার কাছে মনে হয় না যে উনি একজন থিয়েস্ট। ও তাই নাকি? আমি তো ঐদিন কথা বলছিলাম কোরআনের যে সূরা নিসার ১১ নম্বর ১২ নম্বর আয়াত মানে আউল নীতি সেটা নিয়ে তার সাথে কথা হয়েছিল। তাই না? লাস্ট বার? উনি কি সে মানে আই ডোন্ট রিমেম্বার উনি লাস্টে এসে আ এক্স কমান্ডো অর সামথিং কিছু একটা বলছিলেন উনি। আম আচ্ছা আমি আমি কি ও একটু যুক্ত করব আসিফ ভাই? আচ্ছা আমি তো যতদূর তাইলে বোধহয় আপনার সাথে কথা হইছে। আমি একদিন যে যুক্ত হইলাম পরে তখন আমি শুনলাম যে সে এই জিনিসটা নিয়ে কথা বলতেছে যে এই যে আ সূরা নিসা আপনারা কথা বলতেছিলেন তখন আমি গিয়ে তার সাথে কথা বলা শুরু করলাম। সেটা আমার মনে আচ্ছা, আছে ফরাজ ভাই। আচ্ছা আমি একটু দেখি তাহলে। নাথিং ভাই আপনি কি আমাদের সাথে লাস্ট লাইভটাতে যুক্ত হয়েছিলেন? না ভাইয়া ওইটা আরো অনেক আগের। আপনার সাথেই কথা বলছিলাম। মাঝখানে হচ্ছে ওই ও মহিউদ্দিন আচ্ছা না ভাই এড তাহলে এটা হইছিল। তাহলে উনি না। সরি আসিফ ভাই আমি তাহলে একটু হ্যাঁ, আমি, আমি, ভুল আমি ভাই আমি। বাট আপনি কি এটা লাস্ট লাইভে মহিউদ্দিন যুক্ত ভাই যেটার হয়েছিলেন? কথা বলতেছে, হ্যাঁ, মহিউদ্দিন কথা বলতেছে ওইটারও আরে ভাই আপনি মেলা আমার সাথে আগের কথা ঘটনা। বলুন। বা হ্যাঁ, মহিউদ্দিন ভাইয়ের সাথে কি হয়েছে সেটা আপনি কি লাস্ট লাইভে সুইসাইড টেন্ডেন্সি নিয়ে কথা বলেছিলেন আমার সাথে? হ্যাঁ, একদম শেষ লাইভটাতে। হ্যাঁ, লাস্ট আচ্ছা, লাইভটাতে। আচ্ছা। তো না আসিফ ভাই উনার কথা শুনে আমার কাছে মনে হয় না উনি একজন থিয়েস্ট। বাট আপনার সাথে কি কথা হয়েছিল বা এর আগে কি কথা হয়েছিল আমার মনে নেই আসলে। না আপনার সাথেই আচ্ছা। হইছিল। আপনার সাথে হওয়ার পরে মাঝখানে আসিফ ভাই আসছিল মনে হয়। ওইটারও ২ সপ্তাহ আগে। ২ সপ্তাহ আগে আমার সাথে কথা হয়েছিল এটা মনে আছে। আচ্ছা যাই হোক ঠিক আছে নাথিং ভাই আপনি যদি এটা বের করতে পারেন তাহলে বের করেন। আর যদি সুইসাইড নিয়ে কোন আলোচনা করতে হয় ভাই আমি তো সুইসাইড নিয়ে একদমই আলোচনা করতে ইচ্ছুক না। সুইসাইড করা মানে আমি খুবই অপছন্দ করি যে এবং যারা সুইসাইড করতে যায় তাদেরকেও খুবই অপছন্দ করি। কেন তারা এই কাজ করতে যায়। ওগুলা নিয়ে তো আমি কোন কথাই বলব না। আ আপনি যদি চান আ আলোচনা করতে তাহলে ফারাজ ভাই যদি চান আপনারা আলোচনা করতে পারেন। ফারাজ ভাই। না আপনি যদি আসিফ ভাই অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চান করতে পারেন। না আমি জানি না আপনাদের সাথে কি নিয়ে কথা হয়েছে। সো আমি তো এই জায়গায় ইন্টারাপ্ট করার কিছু নাই আসলে। ওকে। ঠিক আছে নাথিং ভাই আপনাকে আমরা ব্যাক স্টেজে রাখতেছি। আপনি পাইলে চলে আইসেন। পাইলে কমেন্ট করেন। আপনাকে আপাতত ব্যাক স্টেজে রাখি। ফারাজ ভাই তাহলে